মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর মৃত্যু পরোয়ানা এখন কাশিমপুর কারাগারে। রিভিউ আবেদনের সিদ্ধান্তের কথা জানালেন নিজামী। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ সাদা করতে ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা। শুনানিতে ফিলিপিন্সের সিনেটর। স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়, কমেছে শিশু ও মাতৃমৃত্যু, বললেন প্রধানমন্ত্রী। নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর আহ্বান। পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং টাইগারদের সুপার 10 পর্ব শুরু হচ্ছে আজ। আবারও পাকিস্তান বধে প্রত্যয়, আজ খেলতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। সকালে তার আইনজীবীরা গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সাথে দেখা করলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে সকাল 9:30টার দিকে মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরোয়ানা পৌঁছানোর পরপরই তাকে পড়ে শোনানো হয়। এর আগে মঙ্গলবার রাতে মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাগারের পাশাপাশি পরোয়ানা স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 29 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ বৈধ করতে ফিলিপিন্সের এক ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা। গতকাল সিনেটের শুনানিতে এমনটাই জানিয়েছেন ফিলিপিন্সের সিনেটর সার্জিও ওসমেনার। সিনেট শুনানি শেষে তিনি বলেন, কালো টাকা সাদা করার জন্য ক্যাসিনো একটি সহজ মাধ্যম এবং হ্যাকাররা অর্থ পাচারের জন্য ক্যাসিনোকে ব্যবহার করেছিল। শুনানিতে উপস্থিত ছিলেন অর্থ প্রেরণ সেবা সংস্থা ফিলরেমের প্রধান সালুদ বতিস্তা। এই সংস্থার মাধ্যমে পাচারকৃত অর্থ আদান প্রদান করা হয়। সিনেটর সার্জিও ওসমেনার এক প্রশ্নের জবাবে বতিস্তা বলেন, গেল 9 ফেব্রুয়ারি রিজাল কমার্শিয়াল ব্যাংক তার কোম্পানিতে $1.5 কোটি প্রেরণ করে। এছাড়া 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে তার কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকে চুরি যাওয়া বাকি অর্থ প্রেরণ করা হয়। পরে তারা পুরো অর্থ পেসোতে রূপান্তর করে হাওয়াইয়ের একটি কোম্পানিতে পাঠিয়ে দেন। এই বিপুল পরিমাণ অর্থ আদান প্রদান সন্দেহজনক মনে হওয়ার পরও কেন তা গ্রহণ করলেন, এমন প্রশ্নের জবাবে বতিস্তা বলেন, রিজাল ব্যাংকের সঙ্গে তাদের 18 বছর ধরে লেনদেন চলছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রয়েছেন সহকর্মী সানবীর রুপল। রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও 2 ডেপুটি গভর্নরকে অপসারণের পর আজকের কার্যক্রম সম্পর্কে সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রুপল। শাতিলা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গতকাল দিনভর নানা নাটকীয়তা, নানা ঘটনা, নানা রকমের অবস্থার মধ্য থেকে গিয়েছে এবং সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান তিনি পদত্যাগ করেছেন গতকালকে এবং তারপর পরে কিন্তু বিকেলে বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর নাজমুল সুলতানা এবং আবুল কাশেম তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং পাশাপাশি ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব এম আসলাম তাকেও কিন্তু ওএসডি করে দেওয়া হয়। তো এরকম একটি ঘটনা প্রবাহের মধ্য থেকে আজ কিন্তু বাংলাদেশ ব্যাংকের একদমই থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং সকাল থেকে অব্যাহতি পাওয়া 2 ডেপুটি গভর্নরের মধ্যে আবুল কাশেম তিনি কিন্তু এসছেন সকালবেলা তার নিজস্ব কার্যালয়ে এবং নাজমুল সুলতানা তিনি অফিসে আসেননি। তবে তারা অফিসে না আসলেও ডক্টর আবুল কাশেম তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তার যে অফিসের যে কর্মকর্তা তার মাধ্যমে জানিয়েছেন যে তার নিজস্ব কিছু দাপ্তরিক কাগজপত্র সেগুলো নিতেই তিনি এসছেন এবং তারপরে তিনি কিছুক্ষণ পরে আবার ফিরে যাবেন। তো আরেকটি খবর জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর যাকে গতকালকে যার কথা অর্থমন্ত্রী বলেছিলেন ফজলে কবির, তিনি কিন্তু এখন নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে এখন যাত্রা করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গতকাল বিকেলেই কিন্তু বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই অর্থ চুরির ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয় এবং সেই মামলার প্রেক্ষাপটে আজ আমরা মতিঝিল বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছি এবং এখান থেকে জানতে পেরেছি যে দুইজন সিআইডির কর্মকর্তা তারা বাংলাদেশ ব্যাংকে পরিদর্শন করতে এসছেন। তো এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত 15 দিন আগে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছিল, যে তার প্রধান রাকেশ আস্তানা তার আজকে এই সময়সীমা শেষ হচ্ছে। তবে একটি গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে রাকেশ আস্তানা তার এই তদন্ত কাজ করতে অপারগতা প্রকাশ করতে পারেন, এরকম একটি গুঞ্জন কিন্তু এখানে শোনা যাচ্ছে। তো এখনো পর্যন্ত নতুন করে আর কোনো খবরাখবর ঘটেনি। তো এখন যদি কোনো খবরাখবর হয়, নতুন করে তদন্তর বিষয়ে অগ্রগতি বা তাদের মামলার বিষয়ে কোনো অগ্রগতি হয়, তাহলে আমরা আবার পরবর্তীতে জানিয়ে দেব। তো এই ছিল এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সকাল থেকে পরিস্থিতি। সাথিলা, রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং 2 ডেপুটি গভর্নরকে অপসারণের পর বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রুপল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ও মাতৃমৃত্যু। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট এ চক্ষু চিকিৎসকদের সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর বিকল্প নেই। গোপালগঞ্জে বেগম ফজিলাতুন্নেসা মুজিব ইনস্টিটিউট প্রতিষ্ঠা, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। কাজে এর উপরে আরো গবেষণা করা হবে এবং এই সেবাটা যাতে মানুষ পায় সেই ব্যবস্থাটা সেখান থেকে নেওয়া হবে। কাজে আমি মনে করি সবসময় যে ইনস্টিটিউটগুলি আমাদের একদিকে যেমন বিশেষজ্ঞ তৈরি করবে, অপরদিকে সেবার মানটা বাড়বে। আর তাছাড়া গবেষণার মাধ্যমে আমাদের এই অঞ্চলে কি কারণে মানুষ অন্ধ হয় বা নানা রকম অসুখে ভোগে বা তাকে কিভাবে সেবা দিতে পারে সে ব্যাপারে ভালো জ্ঞান অর্জন করা যাবে বলে আমি মনে করি। কাজে মানুষের চিকিৎসা সেবা দেওয়া এটা আমাদের কর্তব্য, বিশেষ করে আমাদের সরকার, আমরা সেটাই মনে করি। এবং বিভিন্ন ধরনের রোগ শোক এখন দেখা দিচ্ছে, নতুন নতুন আরো বেশি রোগ দেখা দিচ্ছে। তো সেগুলিও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলির চিকিৎসা কিভাবে মানুষকে দেওয়া যায় সেই বিষয়েও আরো সচেতনতা দরকার। মানুষের ভিতরে যেমন সচেতনতা এবং চিকিৎসা সেবাটাও আরো উন্নত মানের করে মানুষের দোরগোড়ায় সেই চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। সারা বিশ্বে সন্ত্রাসী হামলার হুমকিকে আমলে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাকে আন্তর্জাতিক মানের করার আহ্বান তাদের। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে দেশের নিরাপত্তা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে বিমানবন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় এখনো আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব না পড়লেও এটি দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের সংকট বলে মনে করছেন কূটনীতিকরা। এদিকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি এবং সরকারি সাম্প্রতিক উদ্যোগে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা দেখলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার ঘাটতি পূরণ করেই আন্তর্জাতিকভাবে আস্থা অর্জন সম্ভব বলে মনে করেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে ব্রিটিশ পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিমানবন্দরের নিরাপত্তা নিজস্ব দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মত তাদের। হয়তো আমাদের জন্য একটা ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। ব্রিটিশ বা অন্যান্য পশ্চিমা জগৎ যারা আছে তারা চায় যে আপনার চিঠিতে আপনি বলেছেন আপনি সর্বোচ্চ পর্যায়ে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, কিন্তু তারা মনোযোগ দেবে যে নিরাপত্তার বিষয়টাতে আমরা কতটা নিশ্চিত। আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে নিরাপত্তার দায়িত্বটা কিন্তু আমাদেরই করতে হবে। এয়ারপোর্ট ম্যানেজমেন্ট এবং এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে, টেকনিক্যাল ইনভেস্টমেন্ট করতে হবে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিরাপত্তার শঙ্কা দূর করে অন্যান্য দেশের মতো বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ তাদের। টিকে থাকতে হলে আমাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বড় বড় এয়ারপোর্ট যেগুলো আমরা মনে করি, সিঙ্গাপুর, লন্ডন, হিথ্রো, জেএফকে, নিউ ইয়র্কের, এগুলো সব প্রাইভেটাইজড, এবং কম্পিটিশনে তারা কাজ করছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে সরকার নিয়ন্ত্রিত হওয়াতে সারা জীবনের জন্য চাকরি আছে, ট্রেড ইউনিয়ন আছে, আপনি অদক্ষ কর্মচারীদেরকে বের করতে পারছেন না। এভাবে কিন্তু আধুনিক বিশ্বে টিকে থাকাটা কঠিন।
নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে গত ৮ মার্চ ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাজ্য। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কার্গো বিমান চলাচলে যে জটিলতার সৃষ্টি হয়েছে, আগামী ২০ মার্চের মধ্যে এ সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে। গতকাল সন্ধ্যায় বরিশালের সৈয়দ আব্দুর রব সেনিয়াবাদ আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। আমরা যুক্তরাজ্যের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং সে কারণে আমাদের এই যে ব্যান্ড তারা করেছেন এটাকে উইথড্র করার জন্য, রিভিউ করার জন্য তিনি বলেছেন। ২, যুক্তরাজ্যের তরফ থেকে আমাদের কাছে যেসব চাহিদা চাওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে এবং আমরা আশা করি ২০ মার্চের মধ্যে এর একটা অগ্রগতি ঘটবে। সময় সংবাদে আরো থাকছে, বাংলাদেশে আইটি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টার আহ্বান। দেশে দেশে দিন দিন শিক্ষার হার বাড়লেও বাড়ছে না শিক্ষার মান। শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যসূচিতে নতুন একাধিক বিষয় যুক্ত হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হয়নি নতুন শিক্ষক। ফলে এক শিক্ষককেই পড়াতে হচ্ছে একাধিক বিষয়। বিশেষজ্ঞদের মতে পাঠ্যসূচিতে শুধু যুগোপযোগী বিষয় যুক্ত করলেই হবে না, দিতে হবে ওই বিষয়ের জন্য প্রশিক্ষিত শিক্ষকও। তবে সরকার বলছে, পুরনো শিক্ষকদেরই প্রশিক্ষণের মাধ্যমে একাধিক বিষয়ে অভিজ্ঞ করে তোলা হচ্ছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। শিক্ষকবিহীন ক্লাসরুম, নির্ধারিত সময়ের ১.৫ ঘন্টা পরও শিক্ষার্থীরা দেখা পায়নি শিক্ষকের। শহরের আশপাশ ছাড়া দেশের প্রায় ৬৫,০০০ সরকারি প্রাথমিক স্কুলের বেশিরভাগেরই চিত্র এই স্কুলটির মতোই। ফলে প্রায় ২ কোটি শিশু কিশোরের শিক্ষা জীবনের প্রথম ধাপই শুরু হয় এরকম সঠিক পরিচর্যা ছাড়া। তবে মাধ্যমিকের অবস্থা প্রাথমিকের চেয়ে কিছুটা ভালো, কিন্তু সমস্যা অন্য জায়গায়। শিক্ষার্থীদের মানোন্নয়নে পাঠ্যসূচিতে বেশ কয়েকটি নতুন বিষয় সংযুক্ত করা হলেও নিয়োগ দেওয়া হয়নি নতুন শিক্ষক। তাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই। একটা টিচারই অনেকগুলো ক্লাস নেয়, সেই জন্য আমরা ভালো করে বুঝতে পারি না। তথ্য প্রযুক্তি আমাদের স্যার পড়ায়, আর তিনি বিজ্ঞান ক্লাসও নেয় আর গণিত নেয়। কম্পিউটার ল্যাব থাকা সত্ত্বেও আমরা কিন্তু কম্পিউটার ল্যাবে যাইতে পারি না, কারণ আমাদের টিচার নাই। ১৪-১৫টা সাবজেক্ট আসছে, বেশিরভাগ সাবজেক্টের টিচার আমাদের কাছে নাই। এবং বাংলা ইংরেজি শিক্ষকদের মাঝে মধ্যে ডেকে ওই 10 দিন 5 দিন 15 দিনের একটা ট্রেনিং দিয়ে দিচ্ছে। ট্রেনিং দিয়ে কেউ ট্রেনিংটা ধরে রেখে হয়তো কয়েকদিন চালায়, আর কেউ ট্রেনিংটা ধরে রাখতে পারে না, তা এটা ভুলে যায়, কম্পিউটারগুলো নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় পর্যায় থেকে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার কারণেই মানসম্মত শিক্ষা ও বিষয়ভিত্তিক শিক্ষক থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বই পুস্তক তৈরি করলে তো হবে না, বই পুস্তক পড়ানোর জন্য বা এগুলোর জন্য, চারুকলার জন্য প্রশিক্ষিত দক্ষ শিক্ষক আমার দরকার। টিচারকে ট্রেনিং দিচ্ছি, যদি সে সিনসিয়ার হইতো এই ট্রেনিং এর পরে নিজে 1 বছরে ভালো করে শিখে নিত। চিন্তায় ঘাটতি নেই, মেধা বিকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে, প্রয়াস আছে, যে আমাদের বিনিয়োগে ঘাটতি আছে। এটা রাতারাতি হবে না, এত টিচার একসাথে পাবো না। 2 নম্বর হলো পাইলেও আমাকে গভর্নমেন্ট এত টাকা টিচারকে অ্যাপ্রুভ করবে না, বেতন দিবে না, দিচ্ছে না, পুরো টিচারকে দিচ্ছে না। কর্তৃপক্ষ দ্রুত শিক্ষক সংকটের সুরাহা করার যথাযথ উদ্যোগ না নিলে 2030 সালের মধ্যে শিক্ষায় বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে লক্ষ্য আছে তা অর্জিত না হতে পারে বলে আশঙ্কা শিক্ষাবিদদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষা থেকে বঞ্চিত চা শ্রমিকদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সিলেটের লাক্কাতুরা চা বাগানে গড়ে তোলা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হবে। সরকারের এই উদ্যোগে খুশি চা শ্রমিক এবং তাদের সন্তানেরা। শিক্ষামন্ত্রী জানালেন, শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
দেশের চা বাগানের ইতিহাস 162 বছরের। ব্রিটিশ আমলে গড়ে ওঠা বাগানগুলো এই পর্যায়ে এসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন করলেও চা শ্রমিকদের জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয়নি। বাগানগুলোতে নেই মাধ্যমিক স্তরের কোনো বিদ্যালয়, ফলে দূর দূরান্তে গিয়ে মাধ্যমিক স্তরের লেখাপড়া করতে না পেরে প্রাথমিক শিক্ষা শেষ করেই লেখাপড়ার পাঠ চুকাতে হয় চা বাগানের শিশুদের। যদি সুবিধাটা থাকতো তাহলে আমি আরো লেখাপড়া করতে পারতাম। এই স্কুলের সুবিধায় তারা কাছে পাবে সবকিছু এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সারা চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে। সরকার চা শ্রমিকদের লেখাপড়ার প্রসারে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকায় 5,38,00,000 টাকা ব্যয়ে গড়ে তুলছে আধুনিক সুবিধা সম্পন্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়। এতে খুশি সবাই। স্কুলটা বলছি তাড়াতাড়ি যদি হয় তাহলে আমরা 5 পাস করে এখানে পড়বো। আমাকে খুব খুশি লাগতেছে যে আমরা এতদিন পরে আমাদের প্রতি এত দয়া করেছে যে বই পুস্তক যা যাবতীয় লেখাপড়ার যা খরচ সম্পূর্ণ আমাদের সরকারে বহন করছে। শিক্ষানীতির আলোকে সুবিধা বঞ্চিত সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী। হাওর অঞ্চলে কিংবা আমাদের দূরাঞ্চলে পাহাড়ি অঞ্চলে সবাইকে আমরা এই আওতায় নিয়ে আসবো। আমরা কোনো শিশুকে শিক্ষার আওতার বাইরে রাখবো না। সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, দলদলি, কেওয়াছড়া, হিলুয়াছড়া, আলীবাহার ও তারাপুর এই 7টি চা বাগানে লক্ষাধিক চা শ্রমিকের বসবাস। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, গত 7 বছরে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিপ্লব ঘটেছে এবং বিনিয়োগ অব্যাহত থাকলে এ খাত আরও উন্নত হবে। জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। 5 দিনের এ মেলা শুরু হয়েছে গত 14 মার্চ এবং শেষ হবে আগামী 18 মার্চ। বাংলাদেশের হয়ে সজীব ওয়াজেদ জয় ছাড়াও মেলায় আরও অংশ নেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 1,75,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আয়োজিত 31তম সিবিট মেলায় 70টি দেশ অংশ নিয়েছে। 11 by Goldman Sachs. As in, after the BRICS, Bangladesh is one of the next 11 countries that is poised to rise on the global stage. JP Morgan considers us one of the frontier 5. And again, people are always shocked when I tell them this, that today Bangladesh is the 3rd fastest growing economy in the world. We are second only to India and China. বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে বিতর্ক ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই পদ্ধতিতে আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না, কেবল জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যাচাই করা হচ্ছে। সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ডের রেজিস্ট্রেশন কার্যক্রম বিষয়ে সব মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, আঙুলের ছাপ তৃতীয় পক্ষের হাতে যাবার কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আঙ্গুলের ছাপ যেটি আমরা বায়োমেট্রিক মেশিনে দেখছি সেটি রিয়েল টাইমে হচ্ছে এবং সেটি যাচ্ছে এনআইডি-তে। এনআইডি তথ্য ভান্ডারে সংরক্ষিত আছে ইতিমধ্যেই আপনাদের আঙ্গুলের ছাপ, আপনাদের তথ্য, সেটির সঙ্গে যাচাই করে বলা হচ্ছে সঠিক কি সঠিক নয়। আমরা কেন এটি করছি সেটির পেছনেও কিন্তু একটি অনিয়মতান্ত্রিকতার একটি ইতিহাস রয়েছে, যেখানে আমরা দেখেছি যে একটি এনআইডির বিপরীতে 60,000-এর মতো সিম নিবন্ধন হয়েছে। চিত্রটি অবশ্যই ভয়াবহ। সেই চিত্রটি থেকে আমরা মালিকানাটা পরিবর্তন করতে চাচ্ছি। প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর 2টি ইউনিয়নের গ্রামগঞ্জে হাটে ঘাটে প্রচারণা এখন তুঙ্গে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রার্থী বাছাইয়ে হিসেব নিকেশ করছেন ভোটাররা। রিটার্নিং অফিসার জানান, সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়নে গ্রামগঞ্জ থেকে শুরু করে হাটবাজারে চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা মাইকিং পোস্টারের পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হিসেব নিকেশ করছেন ভোটাররা। প্রার্থীরা আমাদের কাছে আসতেছে, আমরা বলছি যে আমরা যোগ্য পাত্র দেখিয়া আমরা ভোট দিব। বিবেচনা করতেছি কারা যোগ্যতা হিসেবে আমরা ভোট দিব। ভালোভাবে যাতে ভোট দিয়ে বাড়িতে ফিরে আসতে পারি, কোনো গন্ডগোল চাই না এবং সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের প্রতি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। গতকাল রাত্রে জয়পুরা এলাকা এবং সরকার আমার অনেক পোস্টার সিরিয়াল আছে, বিএনপির লোকেরা নৌকার পোস্টার সিরিয়াল আছে। আমাদের যে প্রতিনিধি প্রার্থী নৌকা মার্কার সমর্থক বা তারা তাদের যারা কর্মী আছে তারা কিন্তু আচরণবিধি আছে কিনা সেটা আমার মনে হয় এরা বুঝে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং অফিসার। মোবাইল টিম থাকবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি কিন্তু থাকবেন, ফিল্ডে থাকবেন। আর এর মধ্যে যদি আমার কাছে রিটার্নিং অফিসার বরাবর কোনো লিখিত অভিযোগ আসে এটা খতিয়ে দেখব, তদন্ত করা হবে এবং এর সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাশ উপজেলার 4টির মধ্যে প্রথম দফায় 2টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন, সাধারণ মেম্বার পদে 60 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, নরসিংদী। সময় সংবাদে আরো থাকছে, পাবনায় 4 বখাটের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযানে পুলিশ। রাজধানীর উত্তর অংশে 13টি থানার কয়েক লাখ গাড়ি ও চালকের জন্য তৈরি করা হয়েছে বিআরটিএর 3 নম্বর কেন্দ্র। মাসে কমপক্ষে 15,000 পরিবহন ও চালক নিবন্ধন, নবায়ন এবং নাম পরিবর্তন করে শাখাটি। অথচ এখানে পরীক্ষা নেওয়া বা পার্কিং এর জন্য নেই কোনো নিজস্ব জায়গা কিংবা অবকাঠামো। তাই কাঙ্ক্ষিত সেবা পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ চালক ও মালিকদের। তবে বিআরটিএর দাবি পরিসর ছোট হলেও আলাদা শাখা খুলে সেবা দিচ্ছেন তারা। আর সমস্যা সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে 2015 সালের জুন মাসে শুরু হয় বিআরটিএর 3 নম্বর জোনের কার্যক্রম। কাগজপত্র সংগ্রহের পাশাপাশি এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেক চালক ও মালিক সনদ সংগ্রহ ও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য আসেন, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই কাজে অংশ নিতে হয় তাদেরকে। বালুর মধ্যে এক্সামটা ঠিকভাবে প্রপারভাবে দেওয়া যাচ্ছে না। আমি অনেক সময় যদি এক্সপার্ট হয়েও দেন না, সেখানে ফেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। যে পরিমাণ গাড়ি ঘোড়া আসছে পার্কিং করে রাখার পরে আমাদের পরীক্ষা দেওয়ার জায়গাটাও কমে যাচ্ছে। ফিটনেস পরীক্ষার পর অন্য জায়গায় যেতে হয় ডিজিটাল নম্বর প্লেট লাগানোর জন্য। তবে কোনো সীমানা প্রাচীর না থাকায় মালিক ও চালকরা থাকেন গাড়ি হারানোর আতঙ্কে। কর্মকর্তারা জানান, পরীক্ষা নেওয়া ও গাড়ি পার্কিং এর কাজ চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে। মোট 13টা থানা নিয়ে গঠন করা হয়েছে। মেট্রো 3 সার্কেল, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, গাড়ি রেজিস্ট্রেশন ইত্যাদি যে সেবা বা তাতে প্রায় 500+ উপরে আমরা সেবা দিতেছি। কেরানীগঞ্জের ইকুরিয়া ও মিরপুর কার্যালয়ের মতো উত্তরাতেও নিজস্ব ভবন ও অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান কর্মকর্তারা। 2018 সাল পর্যন্ত আমরা এই 3 বছরের ভিত্তিতে এগ্রিমেন্টের মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে এই ভাড়াটা নিয়েছি। এর ভিতরে যদি আমরা ভালো কোনো প্রক্রিয়া বা ভালো জায়গা যদি পাই, তখন আমরা এখান থেকে আমরা চলে যেতে পারবো। তবে এটা প্রক্রিয়া চলছে আর কি। দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা ও গ্রাহকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে সেবার উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য পরিবহন মালিক ও চালকদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। পাবনায় 4 বখাটে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে নির্যাতিতার সহপাঠীরা। এসএ আজাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত রোববার রাতে পাবনার সাথিয়ায় এক কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির পাশের একটি খালের পাড়ে নিয়ে ধর্ষণ করে হাফিজুল ও ফরিদ সহ 4 বখাটে। এ সময় নির্যাতিতার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। হাফিজ আর ফরিদ নামে 2টা ছেলে আমার পিছন থেকে এসে আমার গলা ধরে আমার মুখ আটকে রাখার পর আমার বাড়ির পিছনে একটা পাগার ডোবা ছিল, সেখানে নিয়ে যায়। আমার ছোট বোনের যেন এই বিচার হয়, সুস্থ বিচার হয়, ওর ফাঁসি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা যেটা পাওয়া গেছে ওটা আমরা লিখে রাখছি, রিপোর্ট এখনো ফাইনাল রিপোর্ট পাওয়া যায়নি। এ ঘটনায় সোমবার নির্যাতিতা বাদী হয়ে সাথিয়া থানায় 2 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি ব্যাপারটা, আর মামলাও হয়েছে। আসামি ধরার ব্যাপারে আমরা তৎপর আছি। ঘটনার পর থেকে অভিযুক্ত হাফিজুল ও ফরিদ সহ 4 বখাটে পলাতক রয়েছে। সময় সংবাদ, পাবনা। কুমিল্লার কোটবাড়িতে সমতল ভূমি থেকে 146 ফুট উঁচুতে প্রাচীন বৌদ্ধ মন্দিরের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। 42 দিনের খনন শেষে মন্দিরটি সন্ধান পায় তারা। প্রত্নতত্ত্ব বিভাগ বলছে 8ম শতাব্দীর এ স্থাপনাটি শালবন বৌদ্ধ বিহারের 13তম নিদর্শন। এ অবস্থায় এ নিদর্শনটিকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। কুমিল্লা থেকে বাহরাইনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1955 সালে কুমিল্লার লালমাই ময়নামতি রেঞ্জের কোটবাড়ি শালবন বৌদ্ধবিহারকে ঘিরে 55টি প্রাচীন স্থাপনার সন্ধান মেলে। এরপর 60-এর দশকে সেগুলো উদ্ধারে খনন কাজ শুরু করে প্রত্নতত্ত্ব বিভাগ। এর ধারাবাহিকতায় চলতি বছরের 28 জানুয়ারি হাতিগাড়া মোড়া এলাকায় সমতল থেকে 146 ফুট উঁচুতে অনুসন্ধান চালায় প্রত্নতত্ত্ব বিভাগের 9 সদস্যের একটি দল। 20 জন শ্রমিকের নিরলস প্রচেষ্টায় গত 10 মার্চ একটি মন্দিরের অবকাঠামো ও তার প্রবেশদ্বারের সন্ধান পায় দলটি। দক্ষিণ দিকে একটা দরজার সাইন আমরা পেয়েছি এবং এই মন্দিরের সাথে আমরা একটা পেয়েছি, পাথওয়ে পেয়েছি, প্রদক্ষিণ পথ। তো আমরা আশা করছি এটা একটা মন্দির। প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষণ করে দর্শনার্থী ও পর্যটক আকর্ষণে প্রচার বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বৌদ্ধ নেতারা। যদি সুন্দর করে সংস্কার করে দেয় সরকার, আমাদের দাবি, তাহলে আমাদের কুমিল্লার একটা ঐতিহ্য, কুমিল্লার একটা সুনাম গড়ে উঠবে। যে সমস্ত স্থাপনাগুলি আছে এখনো সুপ্ত অবস্থায়, সেগুলি যাতে উন্মোচন করে বহির্বিশ্বে প্রকাশ করতে পারে, তাহলে আমাদের কুমিল্লার শিক্ষা সংস্কৃতির বিকাশে আমরা অর্থাৎ অনন্য হিসেবে থাকব। অবশ্য এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ। সরকার আমাদের যথেষ্ট সহায়তা করছেন এ বিষয়ে, এবং প্রত্যেকটি প্রত্নস্থাপনা আমরা যাতে প্রতি বছর উন্মোচন করতে পারি সে বিষয়ে আর্থিক বরাদ্দ যথাযথ রয়েছে এবং আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যমতে কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহারের খননযোগ্য 23টি নিদর্শনের মধ্যে এ বৌদ্ধ মন্দিরটি 13তম। সময় সংবাদ, কুমিল্লা। দেশের বাইরের খবর। তৃণমূলের বিরুদ্ধে ভারতের বিধানসভা নির্বাচনে কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের প্রধান 3 রাজনৈতিক দল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপি। মঙ্গলবার রাতে কলকাতায় প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদির সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা দেখা করেন। এদিকে মঙ্গলবার দিনভর কলকাতা সহ গোটা রাজ্যে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ওই 3 রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 4 এপ্রিল থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 6 দফায় 7 দিনের ভোট পর্ব শুরু হতে যাচ্ছে। এর আগে সবগুলো রাজনৈতিক দলই এখন প্রচারণায় ব্যস্ত, আর নির্বাচন কমিশনও সুষ্ঠু অবাধ নির্বাচন পরিচালনার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ ভোট পরিচালনার প্রতিশ্রুতি দেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যথাসময়ে নির্বাচনের সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছাতে প্রস্তুতি নিয়েছি আমরা। এছাড়া বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ের ফলে যে 60,000 নাগরিক ভারতীয় নাগরিক হবার অপেক্ষায় রয়েছে, তাদেরকে 10 এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে আমরা কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছি। মডেল কোড অফ কন্ডাক্ট
এর আগে বামফ্রন্ট কংগ্রেস, বিজেপি সহ শাসক তৃণমূলের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন অভিযোগের কথা বলেন। তাই আমরা বলেছি এই গভর্নমেন্টের আন্ডারে এবং এই অফিসাররা যারা এর সাথে জড়িত তাদের আন্ডারে এখানে ফ্রি फेयर इलेक्शन संभव नয়। आप किसी चैनल ने किया है जिसमें कि पैसे का लेन देन हो रहा है। हम ये समझते हैं कि पैसे के जोर पे इलेक्शन लड़ना या जीतना लोकतांत्रिक व्यवस्था की हत्या करने के बराबर है। हमने कमीशन से मांग की है कि वो समस्त लोग जो कि इस स्टिंग ऑपरेशन में नजर आ रहे हैं उनको लोकतांत्रिक व्यवस्था से अलग कर दिया जाए। এর আগে মঙ্গলবার দিনভর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থকেরা অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। সোমবার দিল্লির narodnews.com নামে একটি ওয়েব নিউজ স্টিং অপারেশনে তৃণমূল নেতাদের ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস করে এতে রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সময় সংবাদ, কলকাতা। সুপার টিউজডে 2-তে দলীয় প্রার্থী নির্বাচনে 5 অঙ্গরাজ্যে 3টিতেই জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা এবং ওহিও অঙ্গরাজ্যে। এছাড়া ইলিনয়েস এবং মিসৌরিতে ভোট গণনা চলছে। অপরদিকে ফ্লোরিডা সহ 3টি অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। আর নিজের পরাজয় নিশ্চিত জেনে প্রার্থিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী মার্কো রুবিও। নিজ অঙ্গরাজ্যে ফ্লোরিডায় পরাজয়ের পর সিনেটর রুবিও বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। It was amazing. They took that same guy from here. Go ahead. ওয়ার্ল্ড টি20 খবর। সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বে ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়েই টাইগাররা সুপার 10 পর্ব শুরু করতে চায় বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও দলগত পারফরমেন্স নিয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানও জয় পেতে চায়। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ধর্মশালার পর্ব শেষ, এবার টাইগারদের মিশন সুপার 10, যেখানে প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এশিয়া কাপে যে দলটির বিপক্ষে জয়ের স্মৃতিটা হয়তো এখনো সতেজ ক্রিকেটারদের, তারপরও আবার খেলাটা হবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। দীর্ঘ 25 বছর পর যে মাঠে আবারও লাল সবুজের জার্সি গায়ে নামবে বাংলাদেশ। গেল এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে 16 বছর পর জয় পায় টাইগাররা। এরপর থেকে পাকিস্তানকে পেলেই টাইগাররা হয়ে ওঠে দুরন্ত দুর্বার। সর্বশেষ 5টি ম্যাচেই জিতেছে টাইগাররা। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছে বাংলাদেশ, কারণ দলটির নাম পাকিস্তান, যাদের নামের পাশে তকমা আনপ্রেডিক্টেবল। তবে বাংলাদেশের লক্ষ্য যে জয় তা জানিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক। অবশ্যই আমরা জিততে চাই এবং আমরা ভালো খেলতে চাই, কিন্তু ফেভারিট কথাটা আমি অবশ্যই আনতে চাই না, কারণ বললাম আগেও যে টি20 খেলায় কোনো ফেভারিট নাই। আর যদি আপনি হিস্ট্রি দেখেন, পাকিস্তান ইজ মাচ বেটার সাইড, স্পেশালি টি20 ক্রিকেট। কিন্তু আমরা লাস্ট যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে আমার বিশ্বাস যে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারবো। সাকিব, মাশরাফি ছাড়া বাংলাদেশের স্কোয়াডে থাকা বাকি সবারই জন্য ইডেন হবে নতুন অভিজ্ঞতা। এছাড়াও টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর হলো চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনুশীলনে পুরো রান আপে বল করেছেন এই বাঁহাতি পেসার। এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল PSL এ এই পাকিস্তানি বোলারদের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক। মাঠে থেকে আমরা তার কাছ থেকে অনেক ইনফরমেশন নিতে পারবো, বিকজ ওর এটা কেকের পরে ওর সবসময় হোম গ্রাউন্ড থাকে, সো আমরা অনেক হেল্প পাবো ওর কাছ থেকে। টি20তে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও জয়ের রেকর্ড আছে পাকিস্তানের। তারপরও বিশ্ব আসরের প্রথম ম্যাচে মাঠে নামবার আগে সতর্ক টি20র সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে সমীহর চোখেই দেখছে তারা, যদিও তাদের জন্য চিন্তার কারণ অধিনায়ক শহীদ আফ্রিদির অসুস্থতা। তারপরও কোচের ভাবনায় শুধুই জয়। গত 1.5-2 বছর বাংলাদেশ যেভাবে খেলছে তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। এটা বড় মঞ্চ, এখানেও নিশ্চয়ই তারা নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে থাকবে। তবে আমরাও প্রস্তুত, ইতিবাচক ক্রিকেট খেলবে আমার ছেলেরা। বিশ্ব টি20তে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার ইডেনে নিশ্চয় সেই ইতিহাসটাও রচনা করতে চাইবে মাশরাফিরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলকাতা, ভারত। দর্শক, এই মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেন্সে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
রোজ, আপনাকে ধন্যবাদ। ম্যাচকে সামনে রেখে কিন্তু দুই দলে কিছুক্ষণ আগে স্টেডিয়ামে এসেছেন, তারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন এবং দুই দলের খেলোয়াড়দের একটু কাছে থেকে এক পলক দেখার জন্য এখানকার স্থানীয় বাসিন্দারা পাশাপাশি বাংলাদেশ থেকে আগত দর্শকরা কিন্তু অনেক ভিড় জমিয়েছেন, কারণ সেই কারণে কিন্তু পুলিশের নিরাপত্তার যে ব্যাপারটা এখানে কিন্তু বেড়ে গেছে। সাথীরা, এর আগে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন বলেছিলাম যে আসলে একাদশ কেমন হতে পারে, উইকেট কেমন হতে পারে, সেটা যদি সাথীরা আপনাকে বলি, উইকেটে কিছুটা ঘাস আছে আর তাপমাত্রা এতই বেশি বেড়ে গেছে যে কারণে আসলে উইকেটটা ব্যাটিং সহায়ক বেশি উঠবে, কারণ তাপমাত্রা রোদের কারণে আসলে উইকেটটা কিছুটা ফেটে যাবে, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের ব্যাটিং করতে সুবিধা হবে। পাশাপাশি আরেকটা বিষয় সাথে স্পিন ধরবে, সেই স্পিন ধরবে দেখে আমি আপনাকে একাদশটা যদি জানিয়ে দিই। আপনি জানেন সানির ব্যাপারে বোলিং অ্যাকশনে প্রশ্ন থাকলেও কিন্তু সানিকে এই ম্যাচে খেলানো হতে পারে, কারণ বিশেষজ্ঞ স্পিনার বলতে বাংলাদেশ দলে কিন্তু আরাফাত সানি আছেন, যাকে এই ম্যাচে খেলানোর বেশ ভালো সম্ভাবনা আছে। মুস্তাফিজুর রহমানের কথা আমরা সর্বশেষ রাতে আমাদের বিভিন্ন তথ্যর মাধ্যমে শুনতে পেরেছি, আর ওই তথ্য যদি প্রতারণা না করে তাকে নিয়ে আসলে একাদশে খেলানোর ব্যাপারে একটা সংশয় আছে। তবে তাসকিন আহমেদকে খেলানো হবে, যতটুকু জানা গেছে 3 জন পেসার, একজন বিশেষজ্ঞ স্পিনার এবং 7 জন ব্যাটসম্যান এই একাদশে থাকবে, বাংলাদেশ দলের একাদশে। আর বলি, এখানকার কলকাতা মানুষরা সবাই কিন্তু বাংলাদেশ দলকেই সাপোর্ট করছে, কারণ আপনারা জানেন এপার ওপার বাংলার একটা সম্পর্ক খুব দৃঢ় সম্পর্ক। তার অন্যতম কারণ ক্রিকেটের সাথে যেটা হচ্ছে যে 2000 সালে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল তখন কিন্তু এই টেস্ট স্ট্যাটাসের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল আসলে জগমোহন ডালমিয়া। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষেরও একটা শ্রদ্ধার জায়গা থেকে জগমোহন ডালমিয়াকে দেখে, আপনি দেখতে পাচ্ছেন আসলে দর্শকরা সবাই কিন্তু বাংলাদেশ বলে চিৎকার করছে। আমি যদি বলি, আমি আমার সহকর্মী মিজানুর রহমান মিন্টুকে বলবো, আসলে জগমোহন ডালমিয়ার একটা প্রতিকৃতি ছবি আছে এখানে, যিনি 99 বিশ্বকাপে ট্রফি বিজয়ী দলের অধিনায়ক স্টিভ বোয়ার হাতে দিয়েছেন। উনি কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটের পরম বন্ধু, যিনি আসলে কয়েক মাস আগে আসলে পরলোক গমন করেছেন। এখানেই তার অফিস। এখানকার স্থানীয় মানুষরা এসে আসলে আমাদের জিজ্ঞেস করেছেন, ডালমিয়া সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আসলে ডালমিয়াকে কতটুকু মনে করে বাংলাদেশের মানুষ। আমি সেটাও তাদের বলেছি এবং তারা বলেছে আজকে ম্যাচকে ঘিরে কিন্তু আসলে ওই ডালমিয়ার ব্যাপারে যেমন আসছে, বাংলাদেশের ক্রিকেটারও যেমন আসছে, যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ সবাই কিন্তু বাংলাদেশকে সমর্থন করবেন। বাংলাদেশের মানুষও প্রত্যাশা করবেন বাংলাদেশ ভালো খেলুক, কারণ এখন থেকে স্থানীয় সময় আর প্রায় 2-2.5 ঘন্টা আছে, তখন আসলে টস হবে। আসলে টসটাও এখানে ভাইটাল একটা ব্যাপার, কারণ আপনি জানেন রোদের কারণে, অতিমাত্রা রোদের কারণে, তাপমাত্রার কারণে আপনার উইকেটটা কিন্তু অনেকটা ব্যাটিং সহায়ক হয়ে উঠবে। কিছুটা ঘাস আসে, তবে এই উইকেট বলা যায় স্পোর্টিং হলেও ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে। সাথীলা, ফিরছে আপনার কাছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের সুপার 10 পর্বে। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর মৃত্যু পরোয়ানা এখন কাশিমপুর কারাগারে। রিভিউ আবেদনের সিদ্ধান্তের কথা জানালেন নিজামী। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার অভিযোগে তারেক ও বাবর সহ 4 জনের বিরুদ্ধে দুদকের করা মামলা বৈধ, হাইকোর্টের রায়। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ সাদা করতে ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা, শুনানিতে ফিলিপিন্সের সিনেটর। স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় কমেছে শিশু ও মাতৃমৃত্যু, বললেন প্রধানমন্ত্রী। নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর আহ্বান। পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং টাইগারদের সুপার 10 পর্ব শুরু হচ্ছে আজ। আবারও পাকিস্তান বধের প্রত্যয়, আজ খেলতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।